শুভেচ্ছা আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, চ্যানেল 24 সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল ভয়াবহ এক দুর্ঘটনায় সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রাণহানি হয়েছে 9 জনের এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। সেখানে অনেকগুলো শিপইয়ার্ড ইতিমধ্যে গ্রিন শিপইয়ার্ড হিসেবে অনুমোদন পেয়েছে বা বলা হচ্ছিল যে নানাভাবে সেখানে নিরাপত্তা বেড়েছে, নানা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এই যে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কেন ঘটলো, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন তিনি শিপ রিসাইক্লিং বিষয়ক একজন গবেষক এবং হেড অফ অ্যাডভোকেসি ইফসার, মোহাম্মদ আলী শাহিন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনি বহুদিন ধরে এই সেক্টর নিয়ে কাজ করছেন এবং আমরা যেটা দেখলাম যে সাম্প্রতিক সময়ে বলা হচ্ছিল যে মালিকদের তরফে, সরকারের তরফে বলা হচ্ছিল যে শিপ ব্রেকিং ইয়ার্ডের অনেক পরিস্থিতির উন্নতি হয়েছে, সেখানে গ্রিন শিপইয়ার্ড হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক গতকালের যে ঘটনাটা ঘটলো, আপনার দৃষ্টিতে আসলে কেন ঘটলো এই ধরনের ঘটনা? আসলে এই শিপ ব্রেকিং শিল্প একটা উন্নয়নের দিকে যাচ্ছিল এবং নিহতের সংখ্যা আপনার সিঙ্গেল ডিজিটে চলে এসেছিল গত কয়েক বছরে। কিন্তু গতকালের যে ঘটনা, এটি আমাদেরকে ইন্ডিকেট করে দেয় যে এখনও শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে আপনার সেফটি যে কনসার্ন আছে, ওখানে অনেকগুলো গ্যাপ রয়ে গেছে। শ্রমিকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং আপনার যারা কর্মচারী আছে, ইয়ার্ড ম্যানেজমেন্ট আছে, সবাই নানা রকমের প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের কাছে হাইটেক যত রকমের ইকুইপমেন্টস দরকার সেফটির জন্য সবগুলোই থাকার কথা। সবগুলো আছে বলেই ইয়ার্ডগুলো গ্রিন সার্টিফাইড হয়েছে এবং 23টির মতো ইয়ার্ড গ্রিন সার্টিফাইড। এবং গ্রিন সার্টিফাইড হওয়ার জন্য অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো আপনার প্রসিডিউর আছে, অনেকগুলো অডিট হয়। তো সেই পরিপ্রেক্ষিতে তারা সার্টিফাইড হয়েছে। এরপরও আপনার এত বড় একটা ঘটনা হওয়ার আমার কাছে মূল কারণ যেটি মনে হয় সেটা হচ্ছে যে আপনি প্রশিক্ষণপ্রাপ্ত ঠিক আছে, কিন্তু আপনি সেটা চর্চা করেন না। আপনার মানসিকতাটা হচ্ছে যে চর্চা না করার। আপনার কাছে ইকুইপমেন্টস আছে, কিন্তু আপনার চর্চা হচ্ছে যে সেগুলো ব্যবহারের জন্য শ্রমিককে বাধ্য না করার। যে শ্রমিক ইউজ করবে না তাকে আপনি না রাখেন। আপনার এটা তো হেভি জব, এটা তো আপনার অনেক ডেঞ্জারাস জব। শিপ ব্রেকিং তো অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা অনেক টাফ জব। টাফ জবে আপনি যখন একটা মানুষকে পাঠাবেন, তাকে অবশ্যই আপনি সেফটি ইকুইপমেন্টসগুলো দিয়ে পাঠাতে হবে। আপনার ওখানে দেখেন, আপনার একটা গ্যাস আক্রান্ত হয়ে একটা লিক হয়েছে গ্যাসের, এবং আপনার বিস্ফোরক অধিদপ্তর বলছে এটা হাইড্রোজেন সালফাইড ছিল। তো এটা ছাড়াও আরও নানা রকমের গ্যাসের অবস্থান ওখানে থাকতে পারে। এগুলো যখন টেকনিক্যালি এগুলো অ্যাসেস করা হবে তখন বেরোয় আসবে। কিন্তু এমন আপনার গ্যাস থাকতে পারে যেটি আমি একটা বিশেষায়িত মাস্কের মাধ্যমে নিজেকে সেভ করতে পারবো না। যেসব মাস্কের কথা আমি বলছি, হ্যাঁ, এগুলো আপনার তাদের কাছে আছে এবং থাকার কথা। সেই মাস্কগুলো এই শ্রমিকগুলোকে পরিয়ে দিলে এবং ওই জায়গায় শ্রমিকদেরকে যে কাজ করতে পাঠাচ্ছে, সপ্তাহের একটা বন্ধের দিনে একটা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড, তার তো রেসপন্সিবিলিটি ছিল যে আমার শ্রমিক যাওয়ার আগে আমি আগে সুপারভাইজারকে দিয়ে, যারা টেকনিক্যালি এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আমি এলাকাটা একটু দেখে আসি। আমি না দেখে, আপনারা না দেখে আপনাদের সেই শিপের অমুক জায়গায় যেটা সেন্সিটিভ, কারণ এটা এলএনজি শিপ ছিল, এলএনজি শিপ একটা সেন্সিটিভ স্ট্রাকচার, ওখানের মধ্যে আপনি এমন একটা অংশ আপনি কাটছেন যেখানে গ্যাস ফর্ম করছে। তো ওই গ্যাস ফর্ম যদি করতে পারে, তাহলে আমরা আগে উচিত ছিল আপনাদের যে আপনারা এই গ্যাস মিটার দিয়ে এটা পরীক্ষা করা, আপনার সুপারভিশনের যারা আছে তাদেরকে দিয়ে পরীক্ষা, তারপর আপনি আপনার এবং আপনার জানার জন্যই বলি যে গতকাল ফায়ার সার্ভিসে বলেছে যে এই জাহাজের মানে পুরোপুরি যে গ্যাস মুক্ত করার যে প্রক্রিয়াটা, সেটা আসলে যথাযথভাবে হয়নি। হ্যাঁ, আপনার যথেষ্ট এটাকে বলা হয় ইমপ্রপার আপনার গ্যাস ম্যানেজমেন্ট। আপনার এখানে ম্যানেজমেন্টটা তাদের ইমপ্রপার ছিল। এমন না যে এগুলো তারা জানে না, এগুলো তারা জানে। তারা অনেকগুলো জাহাজ কেটেছে, তারা এই কোনোদিন তো এরকম ঘটনা হয়নি, কিন্তু কালকে কেন হলো? ওই যে বললাম, শিপ ব্রেকিং ইটসেলফ আপনার এটা হেভি জব, এটা একটা আপনার খুবই ডেঞ্জারাস জব। আপনার এখানে একদিনের অবহেলা, গাফিলতি আপনার বড় একটা ঘটনা বয়ে আনবে। কেন আজকে এই ঘটনাটা অনেক বড় হয়ে গেল? 9 জন একদিনে শিপইয়ার্ডে, আপনার নজির নেই। গত 25-30 বছরে আমি তো ধরে কাজ করছি, আমি দেখি নেই বা শুনি নেই। সুতরাং এটি একটা হাইয়েস্ট মৃত্যুর একটা সংখ্যা। এবং সেজন্য এবং জাহাজগুলো আসে বিদেশ থেকে। বাংলাদেশে এখন গ্রিন শিপ রিসাইক্লিং হচ্ছে বলে সারা বিশ্বে একটা ইমেজ
তৈরি হয়ে গেছে। এখন যখন এই ঘটনার খবর যখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, অলরেডি গেছে, তো যারা যারা শিপ এখানে বেচে তাদের কানে এরা যাবে যে বাংলাদেশের শিপ ব্রেকিং আপনার সেফ হওয়া সত্ত্বেও সেফ না, গ্রিন হওয়া সত্ত্বেও ওখানে আপনার এখনও অনেক গ্যাপ রয়ে গেছে, সুতরাং বাংলাদেশে জাহাজ পাঠানো যাবে না, কারণ ওদের এখানে জাহাজ পাঠাতে গেলে আমাদেরও বদনামি। তাহলে এটা পুরো ইন্ডাস্ট্রির একটা আপনার ক্ষতি হয়ে গেল, এত বড় একটা ঘটনা। এবং এই ক্ষেত্রে আমরা একটা এই গত দুদিন ধরে একটা গুরুতর অভিযোগ পেয়েছি, যে শ্রমিকদের তরফে একটা অভিযোগ, সেটা হচ্ছে যে ছুটির দিনেও তাদেরকে কাজ করানো হয়েছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি, সেই ছুটি প্রতিটা দপ্তরে মানা বাধ্যতামূলক। সেই জায়গায় শ্রমিকদের আসলে ছুটির দিনে কাজ করানো হয়েছে, এটা আসলে কমপ্লায়েন্সেরই তো এক ধরনের অংশ। তার মানে কি আপনি মনে করেন যে এটা কমপ্লায়েন্স এক ধরনের মানে ভায়োলেট হয়েছে এখানে? অবশ্যই এটা কমপ্লায়েন্স ভায়োলেট হয়েছে, কারণ গ্রিন শিপ রিসাইক্লিং প্র্যাকটিস যখন আপনি করছেন, আপনার শিপ রিসাইক্লিংটা করতে হবে খুব ধীর গতিতে। কারণ গ্রিন শিপ রিসাইক্লিংয়ের যে গাইডলাইন, যে আপনার নীতিমালা, ওইটা যদি আপনি মেনে চলতে হয়, খুব দ্রুত আপনি জাহাজ কাটা আপনাকে সে বলে না, আপনার জাহাজ কাটতে হবে খুব দ্রুত, খুব স্লোলি, রয়েস হয়ে। এখন এই জাহাজটা আমদানি হয়েছে প্রায় 1 বছর আগে। রিসেন্টলি এটা আপনার বেশ কিছুদিন আগে হবে, এটি আপনার একটা পারমিশন পেয়েছে, বিভিন্ন যে সকল পারমিশনগুলো লাগে। এবং আমার মনে হয় মালিক তার মধ্যে এটি খুব তাড়াহুড়া করে এটিকে কেটে আবার কোনো ইম্বার্গো চলে আসে এ ভয়ে সে তাড়াহুড়া করে শুক্রবার হোক, বন্ধের দিন হোক, সে আর কোনো পরোয়া করে নাই, সে শ্রমিককে আনসেফভাবে সে পাঠিয়ে দিচ্ছে, সে বেপরোয়া হয়ে গেছে। এই বেপরোয়া মনোভাবটাই এই ঘটনার মূল কারণ আসলে। এখানে আরেকটা বিষয়, যে আমরা গত দুদিন ধরে শ্রমিকদের বক্তব্য, স্থানীয় মানুষজনের বক্তব্য, কিংবা ইয়ার্ড কর্তৃপক্ষের সবার বক্তব্য এবং ফায়ার সার্ভিস সবার বক্তব্যে একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে ঘটনা ঘটেছে 8টা থেকে 8:30টার মধ্যে, কিন্তু তাদেরকে রেস্কিউ করা হয়েছে প্রায় 10:30টার দিকে, তার মানে প্রায় 2 ঘন্টা লেট। এই জায়গায় কি মনে হয় যে আপনি পুরো ব্যবস্থাপনায় যে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে মানে কর্তৃপক্ষের এই জায়গায় অনেকগুলো জায়গায় ঘাটতি ছিল? আমি দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছি, শিপ ব্রেকিং ইয়ার্ডে যখন কোনো আহত হয় বা নিহত হয়, আপনারা লুকাবেন না। এই যে লুকানোর মানসিকতাটা, নিজের ইমেজ রক্ষা করতে গিয়ে ইমেজকে আরও 12টা বাজিয়ে দেয়, এই মনোভাবটাই আসলে এইটার কারণ। যখন আপনার ঘটনাটা ঘটেছে, উচিত ছিল তখনই ফায়ার সার্ভিসকে বলা, বা যারা উদ্ধারকর্মী তারা বলা। বরঞ্চ এখানে গ্রামবাসীরা যখন জানছে, তাদেরকে পর্যন্ত এন্ট্রি দেয় নাই, এবং যারা বেঁচে ফিরতে চাচ্ছিল তাদেরকে এক্সিট হতে দিচ্ছিল না, এই অভিযোগও আছে। এখন এগুলো যখন আপনার তদন্তের মাধ্যমে যখন বেরোয় আসবে, এবং আশা করি এগুলো বেরোয় আসবে, তখন কিন্তু আপনার জিনিসগুলো আপনার মানে খুবই দুঃখজনক লাগবে যে এত প্রশিক্ষণের পর, এত টেকনিক্যাল এক্সপার্টিস থাকার পরও এরকম সিলি জিনিসগুলো কেন হলো। ওই যে বললাম, মানসিকতার সমস্যা, মাইন্ডসেটের সমস্যা। একটা হচ্ছে যে খুব দ্রুত আমি জাহাজ কেটে ফেলবো, আর একটা হচ্ছে যে আমার এখানে কোনো ঘটনা হলে আমার ইমেজ ক্ষুণ্ণ হবে। এই মানসিকতাটা কেন? আপনার তো গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড, আপনি স্বীকার করেন, আপনি ভুল স্বীকার করেন, আপনি ইচ্ছা করে মারেন নাই তো। কিন্তু এখন আপনার যে তাদের যেই আপনার প্রক্রিয়া, তারা যেভাবে ল্যাক অফ ম্যানেজমেন্ট দেখতেছি, এটাতে কি প্রতিফলিত হয়? প্রতিফলিত হয় যে আপনি মানুষকে মানুষ বলে মনে করেন না। আপনি মানুষ যখন মারা গেল, তাকে যে একটা লাশটা উদ্ধার করব, সেটাও আপনি উদ্ধার করার জন্য আপনি বিলম্ব করছেন। তো এই মানসিকতাগুলো না আমাদেরকে বলে দেয় যে আপনারা এখনও মানুষকে মানুষ বলে মনে করেন না, এখন শ্রমিকের মর্যাদায় তারা আপনারা রাখেন না। আপনি কালকে যখন এই আহাজারিগুলো দেখছিলাম, আমার কাছে মানে মনে হচ্ছিল গত 25-30 বছর ধরে আহাজারিগুলো শুনে এসেছি, এবং বারংবার এই কথাগুলো বলে এসেছি। এখন আপনার সেকেন্ড জেনারেশন ওনারা জাহাজ কাটছে, তাদের বাবাদেরকেও একই কথা বলে আসছিলাম। এবং তারা যেহেতু সেকেন্ড জেনারেশন, তারা শিক্ষিত, এডুকেটেড, তারা অনেক বেশি আপডেটেড, তো তারা কেন আপনার এই ভুলগুলো করবে? মানুষ মারা গেলে আমি স্বীকার করবেন, তার কোনো সেফটি ইকুইপমেন্টস লাগলে সেটা প্রোভাইড করবেন, আপনার যে নলেজ আছে আপনি সেটা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, মালিকরা না নিয়মিত নিজের ইয়ার্ডটা ভিজিট করে না। আপনার অফিসে যখন আপনি প্রতিনিয়ত আসবেন না, এখানে আপনার সিস্টেম লস হয়ে যাবে। তো সে কারণে এখানে সেম জিনিসটা, তাদের উচিত তাদের ইয়ার্ডে প্রতিনিয়ত ভিজিট করা, পরিদর্শন করা, এবং তদারকি নজরদারিটা বাড়া। আপনি না পারলে আপনার হায়ার করেন যে টেকনিক্যাল এক্সপার্ট, হাইটেক এক্সপার্ট, তাদেরকে আপনি তারা গিয়ে ওখানে আপনার উপস্থিতিটা দিবে, এবং তারা ওখানে নজরদারিটা করবে। এই জিনিসটার অভাব আছে। শুধু একটা বিষয় ভালো এখানে দেখি, যে কিভাবে জাহাজটা কেটে তাড়াতাড়ি আমরা ক্যাশ করে ফেলবো। এখন এখানে মানুষ মরলো না কি মরলো, হ্যাঁ, তবে আমি এই ব্লেমটা আমি সব শিপ রিসাইক্লিং ইয়ার্ডকে করি না। অবশ্যই এখানে অনেকগুলো ইয়ার্ড আছে, ফ্যাক্টরি আছে, যারা খুব ভালো প্র্যাকটিস করছে, হংকং কনভেনশন 100% সেফটি কনসার্নগুলো মেনে চলার চেষ্টা করছে। কিন্তু যারা করছে না,
গ্রিন হওয়া সত্ত্বেও তাদের কারণে তো ভালোগুলোও বদনামি হয়ে যাবে, পুরো ইন্ডাস্ট্রি বদনামি হয়ে যাবে, পুরো দেশেরই ক্ষতি, আপনার একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো সে জায়গায় আপনার আমার মনে হচ্ছে যে এখন একটু বাংলাদেশের আপনার যারা শিপ রিসাইক্লিং ওনার আছে, ইভেন কি সরকারের যারা কনসার্ন বডিজ আছেন, ওনাদের সকলের আপনার একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে যারা ভুল করছে, যাদের ইয়ার্ডে ঘটনা ঘটছে, আমরা তাদের বিরুদ্ধে কারণগুলো বের করে অ্যাক্সিডেন্টের আপনার কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব। শুধু ইয়ার্ড ক্লোজার ফর দ্য টাইম বিং ইটস নট এনাফ। এখানে ছোট্ট একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে প্রতিবারেই যখন এরকম ঘটনা ঘটে কিংবা প্রাণহানি হয় তখন কিন্তু যথাযথ ক্ষতিপূরণের বিষয় আসে। এর আগে আমরা বহুবার দেখেছি আসলে ঠিকমতো যে শ্রমিকরা যারা মারা গেছে পরিবারগুলো আসলে ঠিকমতো সহায়তা পেয়েছে এমন উদাহরণ খুবই কম। এবারের ঘটনার পরে আপনি আসলে কি বলবেন? হ্যাঁ, ক্ষতিপূরণ আসলে ক্ষতিপূরণ তো একটা মানে মৃত্যুর পরের একটা সান্ত্বনার মতো ব্যাপার। আমার দরকার যে মানুষের ক্ষতিটা টাকা দিয়ে কোনো মানুষের জীবনের ক্ষতিপূরণ হয় না, জি। তারপরে একটা পরিবারকে কোনো মতে সহায়তা করার হ্যাঁ, মতো। তারপরেও যে টাকাটা দেয়া হয় আমাদের শ্রম আইনে এবং এখানকার যে প্র্যাকটিসটা করা হয়, এটি খুব নগণ্য একটা মানুষের জীবনের তুলনায়। 7 লাখ মতো দেওয়া হয়, 5 লাখ আছে শিল্প মন্ত্রণালয়ের বিধিমালাতে, আর আছে লেবার মিনিস্ট্রি লেবার লতে আছে যা আছে, তো সব মিলিয়ে 7 লাখ 7.5 লাখ এই অ্যামাউন্টটা দেওয়া হয়। তো এটা তো আসলে খুব নগণ্য। তো এখানে ক্ষতিটা কি হলো? ক্ষতিটা হলো যে আপনার একটা পরিবারের ক্ষতি হলো, যার ইয়ার্ডে মারা গেল, ফ্যাক্টরিতে মারা গেল, তারও সুনাম ক্ষুণ্ণ হলো, দেশের সুনাম ক্ষুণ্ণ হলো। তো বিষয়টা হচ্ছে যে আমার এখানে কেন হবে অ্যাক্সিডেন্ট? আমি অ্যাক্সিডেন্টের কারণগুলো বারবার অ্যাক্সিডেন্টগুলো হয়, এখানে তদন্ত হয়, তদন্তের পর আপনার অনুসন্ধান হয়, মিডিয়া রিপোর্ট করে, আমরা বলি, যে সকল কথাগুলো আসে সেগুলো কেন আপনার ফলো আপ করা হয় না, সেগুলো কেন প্রতিপালিত করা হয় না? একটা সাধারণ শ্রমিক সেও বুঝে যে এখানে কি কি গ্যাপ আছে। একটা সাধারণ মানুষ যারা পত্রিকা পড়ে তারাও আপনার বুঝে যে এখানে কি কি গ্যাপ আছে, কিন্তু যারা মালিক তারা এই জিনিসটা কেন বোঝে না? আমি আবারও বলবো যে সকল মালিকের কথা বলছি না, যারা কমপ্লায়েন্স প্র্যাকটিস করে না তাদের কথা বলছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম শিপ ব্রেকিং ইয়ার্ডে গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল এবং পুরো শিল্পটা কেমন চলছে, সেখানকার সার্বিক পরিস্থিতি, সব বিষয় নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিপ রিসাইক্লিং গবেষক ও হেড অফ অ্যাডভোকেসি ইপসার মোহাম্মদ আলী শাহিন। আমরা বিরতির আগে অনেকগুলো গতকালের ঘটনা নিয়ে আমরা অনেকগুলো বিষয় নিয়ে বলছিলাম। এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে কলকারখানা অধিদপ্তর তারা এই যে ইয়ারটিতে ঘটনা ঘটেছে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি বা ফেরদৌস স্টিল যেটাকে বলা হয়, সেটার নানা ধরনের নিরাপত্তা ত্রুটি উদ্ঘাটনের পরে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছিল এবং সবশেষ গত 15 জুলাই তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে শ্রম আদালতে। আপনার কি মনে হয় যে এই যে একটি গ্রিন শিপইয়ার্ডে এতগুলো ত্রুটি পাওয়ার পরও, যখন মামলা হওয়ার পরও যখন এই ধরনের ঘটনা ঘটে যায়, এইখানে আসলে তদারকির কোনো জায়গায় কোনো ঘাটতি আছে? না, অবশ্যই তদারকির ঘাটতি আছে। আপনার এই ইয়ার্ডের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা অলরেডি চলমান, এবং এই মামলার মধ্যে বলা হয়েছে যে শ্রম আইনের অনেকগুলো বিধিমালা, বিশেষ করে সেফটি কনসার্নগুলো উনি ভায়োলেট করছে। তো এটা আসলে সিম্পলি অ্যারোগেন্স, এটা আমরা অ্যারোগেন্স হিসেবে দেখি, বেপরোয়া মনোভাব, যে আপনার কি হবে না মানলে। তো এটা হলো, এটার পরিণতি আজকে এটা হলো। এটা আমরা তার মানে এটা স্পষ্ট যে ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা 100% রাইট। যে ডিপার্টমেন্ট এটার বিরুদ্ধে মামলা করেছে, ওই ডিপার্টমেন্ট রাইটলি মামলাটা করেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তার তো টনক নড়া উচিত ছিল, মালিকের এবং তার ইয়ার্ড ম্যানেজমেন্টের, যারা যারা মালিক কর্তৃপক্ষ যারা আছে তাদের টনক নড়ে না। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা আপনার এটা চেঞ্জ হইতে হবে। এই মাইন্ডসেটটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার শিপ রিসাইক্লিংয়ে সেফটি নিশ্চিত হওয়াটা খুব দুরূহ ব্যাপার। এটা ছাড়া আরও কিছু কনসার্ন আছে যেগুলোকে আপনার এখানে আনতে হবে। আপনার শিপ বিল্ডিং, একটা শিপ বানাতে কিন্তু খুব সফিস্টিকেট একটা ইঞ্জিনিয়ারিং, এটা এখানে মেরিন ইঞ্জিনিয়ার লাগে, অনেকগুলো হাইটেক এক্সপার্ট লাগে, অনেক খুব সব এক্সপার্ট লোকজন ছাড়া ওখানে কেউ ঢুকতেই পারবে না। তো কিন্তু শিপ ব্রেকিং, যে জাহাজটাকে এত সফিস্টিকেট ওয়েতে আমরা বানালাম, সেটি যখন ভাঙবো সেটাও একটা সফিস্টিকেট জব হওয়া উচিত ছিল। কিন্তু আমরা এখানে কাদেরকে দিয়ে ভাঙছি? আমরা এখানে শ্রমিকদেরকে, খুব মানে খেতে না পাওয়া আপনার খুব অসহায় কিছু মানুষ, তাদেরকে আমরা কিছু ট্রেনিং দিয়ে, আমরা কয়েকদিনের ট্রেনিং তাদেরকে এখানে ইনভলভ করছি, এবং কারো কারো অনেক দিনের কাজের ফলে কিছু কিছু কাজ তাদের রপ্ত হয়ে গেছে। এটাকে স্কিল বলে না,
এটা হচ্ছে কাজের রপ্ত হয়ে যাওয়া। এটাকে আপনার টেকনিক্যালি স্কিল বলে না, এটাকে টেকনিক্যালি যদি স্কিল হতো, ওই 9 জন মানুষ যেগুলো গেছে সেখানেও কিন্তু অনেক পুরনো শ্রমিক ছিল, থাকা সত্ত্বেও কিন্তু তারা এটা মাথায় খাটায় নেয়, কারণ তার মধ্যে ওই এডুকেশনটা ছিল না। সে অনেক জানে রপ্ত, সে কিভাবে কাটতে হয়, কোন পার্টে কাটলে মালিকের লাভ হবে, কোনটা কাটলে লস হবে না, এগুলো সে ভালো জানে। কিন্তু তার জীবন কিভাবে বাঁচাতে হবে, ওই টেকনিক্যাল এক্সপার্টিসটা এখনও গ্রো হয় নাই। এই গ্রো করার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, একটা ট্রেনিং সেন্টার করেন, এটা হাই পাওয়ার ট্রেনিং সেন্টার, এখানে হাইটেক হবে, এখানে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো দিতে হবে এবং এটা দীর্ঘমেয়াদী ট্রেনিং হবে। একদিন দুদিনের ওই যে আপনার লাঞ্চ দিয়ে ছেড়ে দিব ওরকম ট্রেনিং না, সেটি হয়নি একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা বলছিলাম প্রতিটা ইয়ারে মিনিমাম 4 থেকে 5 জন একেবারে আপনার 1 বছর 2 বছর মেয়াদি কতগুলো প্রশিক্ষণ আছে সরকারের, আপনার বিভিন্ন আপনার কলকারখানা অধিদপ্তর এবং শ্রম মন্ত্রণালয়েরই আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে এই প্রশিক্ষণগুলো দেয়, ওনাদেরই ট্রেনিং সেন্টার আছে রংপুর, ওনাদের বিশাল একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে এইসব ট্রেনিংগুলো দেয়, সেফটি ট্রেনিংগুলো দেয়, সেখানে পাঠিয়ে। এছাড়া আরও অনেকগুলো বেসরকারি ট্রেনিংও আছে, সেগুলো যদি আপনার পায় তারা কিন্তু এখানে কিছুটা শ্রমিককে ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু এমন এমন মানুষকে সুপারভাইজার রাখা হয় যে মানুষগুলোর আসলে কোথাও চল নাই, বেকার মানুষ, আত্মীয় স্বজন, যার কোনো কাজের কোনো গতি নেই, কোনো টিকবে না, তাকে দিয়ে এখানে সেফটি অফিসার, তাকে দিয়ে এখানে সুপারভাইজার হিসেবে রাখা হয়। হ্যাঁ, তারপরেও বলছি যে সব ইয়ারে না, কিছু কিছু ইয়ারে যেগুলো কমপ্লায়েন্ট না, তারা এই প্র্যাকটিসটা করে এবং এই করে বলেই এই পরিণতিগুলো আমাদের দেখতে হচ্ছে। এবং একটা জাহাজ কাটার আগে আমরা যতটুকু জানি যে বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, এই ধরনের নানা সংস্থার সেখানে তদারকির বিষয়, পরীক্ষা নিরীক্ষার বিষয়, ক্লিয়ারেন্সের বিষয় থাকে। এই যে ঘটনাটা ঘটে গেল, সেখানে যে গ্যাস নিঃসরণ হলো, তার মানে হচ্ছে এখানে গ্যাসের অস্তিত্ব ছিল, এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে এই তদারকিটা কি হলো আসলে? তাহলে দায় কার? এই যে সরকারি সংস্থাগুলো কি কাজ করলো তাহলে? সরকারি সংস্থাগুলো তারা তাদের রিপোর্ট দিয়েছে, তারা সার্টিফিকেট দিয়েছে, তারা গাইডলাইনও দিয়েছে, তারা নির্দেশনাও দিয়েছে। আপনি এখন সরকারি লোকজনকে আপনি এখন জিজ্ঞেস করেন, ওনারা কিন্তু আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারবে। তারা বলবে যে হ্যাঁ, যেমন কলকারখানা বললো আমরা তো মামলাই করেছি, আমরা তো, আর বিস্ফোরক বলবে আমি তো ভাই আমার যেটা আইনের যেটা জুরিসডিকশন আছে সেই জুরিসডিকশনে আমি ওদেরকে গাইডলাইন দিয়েছি। এখন কথা হচ্ছে ভাই, ফোকাসটা সরানো যাবে না। ফোকাসটা হচ্ছে যে ওই 4 দেয়ালের ভেতরে থাকে শুধু মালিক, তার শ্রমিক, তার জাহাজ, তার কর্মকাণ্ড। ওখানে আমরা কেউ বা সরকারি কর্মকর্তা বা ইন্সপেক্টররা রেগুলার যাচ্ছি না, আমরা যাচ্ছি কখন কোনো ঘটনা হলে। সুতরাং এখানে যাওয়াটা তো তাদের দায়িত্ব, পুরোপুরি দায়টা অবশ্যই মালিক এবং ইয়ার্ড ম্যানেজমেন্টের। আপনার দ্বিতীয় কথায় আসি, যাওয়াটা যেটা দায়িত্ব বলছেন যে হ্যাঁ, আমরা একটা যারা সরকারি ইন্সপেক্টররা আছেন, মালিক, যারা কনসার্ন বডিজরা আছেন, তাদের বড় দায়িত্ব হচ্ছে তারা যেটা গাইডলাইন দিয়েছে সেটা প্রতিনিয়ত ফলো আপ হচ্ছে কিনা, সেইটা প্রতিদিন বা প্রতি সপ্তাহে সেটা তদারকি করা। যেহেতু এটা একটা সেন্সিটিভ আপনার ইন্ডাস্ট্রি, যেহেতু এটা এখানে একটা দুর্ঘটনা বহুল একটা ইন্ডাস্ট্রি, সুতরাং এটাকে স্পেশাল কেয়ার দিয়ে, স্পেশাল সময় দিয়ে আপনার এখানে রেগুলার মনিটরিংটা করা উচিত ছিল এবং প্রতিনিয়ত আপনার ওনারা যে গাইডলাইন ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে কিনা। কিন্তু তারপরও এখানে কথা থেকে যায়, বাংলাদেশে কি শুধু শিপ ব্রেকিংই একমাত্র ইন্ডাস্ট্রি? আরও ইন্ডাস্ট্রি আছে না? তো এই গভর্নমেন্টের এই ইন্সপেক্টরগুলো, ওনাদেরও রিসোর্সের অভাব আছে, জনবলের অভাব আছে, টেকনিক্যাল এক্সপার্টিসের অভাব আছে। শিপ, আপনি কলকারখানার অধিদপ্তরের যারা ইন্সপেক্টররা আছেন, ওনারা তার শিপে এক্সপার্টিস না, শিপ রিসাইক্লিং এক্সপার্ট না, কেউই এক্সপার্ট না, টেকনিক্যালি কেউই এক্সপার্ট না, সবাই শুধু আপনার তাদের যে আইন কানুন আছে সেটা নিয়ে যাচ্ছে। তো সেজন্য আপনার আলটিমেটলি এটা আপনার যার জাহাজ, যার কাজ, তাকেই এটা রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকেই দায়ভার নিতে হবে। অবশ্যই আপনার আপনার সরকারি দপ্তরগুলোর যে দায়িত্ব আছে, কিন্তু তারা তাদের একটা কিছু অনেক এক্সকিউজও আপনার আছে, রিসোর্সের সীমাবদ্ধতা, আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে সেগুলোর দেখভালের সীমাবদ্ধতা। তো এই বিষয়গুলো আসলে না ওইভাবে বললে সমাধান হবে না। সমাধান হচ্ছে যে আপনার যার জাহাজ তার কাজ, তার রেসপন্সিবিলিটি। তাহলে এই দুর্ঘটনা কি আমাদের চোখে আঙ্গুল দিয়ে এটাই দেখিয়ে দিল যে গ্রিন শিপইয়ার্ড হয়ে উপরের আদলটা পাল্টাচ্ছে, কিন্তু পুরো কাজ, তাদের পুরো কার্যক্রম আসলে পুরনো আদলে রয়ে গেছে? একটা কথা আমি সবসময় বলি, একটা একটা সনদ মানে সার্টিফিকেট, গ্রিন সার্টিফিকেট ডাজন্ট গ্যারান্টি দ্যাট দেয়ার ইজ নো অ্যাক্সিডেন্ট, দেয়ার উইল নট বি অ্যান অ্যাক্সিডেন্ট, যে 100% সেফ। এটা মানে একটা সনদ কখনো নিরাপত্তার গ্যারান্টি দেয় না। হ্যাঁ, আর নিরাপত্তার গ্যারান্টিটা তাদেরই দিতে হবে। আবার উল্টো কথাটাও ঠিক, সেটা হচ্ছে যে কি, আপনার একটা ইয়ার্ডে, একটা ইন্ডাস্ট্রির
একটা ইয়ার্ডে বা একটা কারখানায় যদি একটা দুর্ঘটনা ঘটে, তার মানে আবার এও না পুরো ইন্ডাস্ট্রিটা আনসেফ হয়ে গেছে। ওখানে ভালো প্র্যাকটিস করে ওরকমও আছে। সেজন্য যেখানে আমার ব্যথা, সেই জায়গাটাতে আমার অপারেশনটা করতে হবে, সেই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে, সেই রোগটা আমাদের ঠিক করতে হবে, অথবা সেইটা নির্মূল করতে হবে, অথবা আমার একটা কঠোর একটা ব্যবস্থা করতে হবে। এই জায়গায় আমাদের সরকারকে একটা যথাবিহিত ব্যবস্থা নিতে হবে। এইবার আমার মনে হচ্ছে যে আর ছাড় দেওয়াটা উচিত হবে না, কারণ বাংলাদেশের প্রতি আপনার ইন্টারন্যাশনাল যারা শিপিং কোম্পানিজ আছে, তারা যদি একবার মুখ ফিরিয়ে ফেলে, তারা কিন্তু আর জাহাজ, কারণ এখন কম্পিটিটর দাঁড়িয়ে গেছে বাংলাদেশের, ইন্ডিয়ার আপনার অনেকগুলো ইয়ার্ড করে ফেলেছে তারা, এবং সরকার ওখানে প্রণোদনা দিচ্ছে। গত কয়েক মাস আগে আপনার 400 কোটি ডলার দিচ্ছে শুধুমাত্র সরকার আপনার এটার প্রণোদনার জন্য। এছাড়া আরও পলিসিগতভাবে নানা রকমের সাপোর্ট দিয়ে থাকে। পাকিস্তানে আপনার সরকার নিজে প্যাট্রোনাইজ করতেছে শিপইয়ার্ডকে, কারণ ওরা বুঝতেছে কি জানেন, নেক্সট আপনার 10 ইয়ার্সের মধ্যে 15,000 জাহাজ স্ক্র্যাপ হিসেবে ডিক্লেয়ার হবে। এই জাহাজগুলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে আসবে। সেজন্য তারা রেডি হচ্ছে, ইন্ডিয়া এবং পাকিস্তান। তাহলে আমাদের প্রস্তুতি কোথায়? আমাদের প্রস্তুতি তো নাই, বরঞ্চ আমরা ব্যাকফুটে যাচ্ছি। আমাদের যে একটা ভালো একটা ইমেজ তৈরি হলো, সেটা আমরা আরও পিছিয়ে পিছিয়ে গেলাম আজকের এই ঘটনা, এবং এই ঘটনা অনেক দূরে যাবে। অলরেডি সারা বিশ্বে যারা এই বিষয়ে কনসার্ন, তারা জেনে গেছে। আবার আমরা যখন দেশে বিদেশে, আমরা যখন ইদানিং, আমরা গত কয়েক বছর বিভিন্ন কনফারেন্সে যে আমরা বুক ফুলিয়ে আমরা বলছি যে আমাদের শিপ ব্রেকিং ইয়ারটা আমাদের দেশে আমরা সকলে মিলে এটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছি, এখন এটি আরও ডেভেলপ হবে, তোমাদের সকলের সহযোগিতা দরকার। এখন আমরা আর মুখ ফুলিয়ে সেটা বলতে পারবো না, আমরা সেটা বুক ফুলিয়ে সেটা বলতে পারবো না, কারণ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে সর্বোচ্চ ঘটনা ঘটেছে তোমাদের ইয়ার্ডে গত 25-30 বছরে, যেটা কোথাও ঘটেনি, সেটা তোমাদের এখানে ঘটেছে। সো তোমরা সেফ না, তোমরা আসলে গ্রিন হলেও তোমাদের মধ্যে অনেক ল্যাকিং আছে, তোমাদের ট্রান্সপারেন্সির অভাব আছে, তোমাদের অ্যাকাউন্টেবিলিটির অভাব আছে। এই কথাগুলো আমাদেরকে বলবে, এবং কিছুই বলার থাকবে না। এটা দুঃখজনক। নিশ্চয়ই আমরা সময় থাকলে হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।